গতকাল সার্জিস আলম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সার্জিস আলম বলছে যে স্বৈরাচার বিরোধী আমাদের আন্দোলন, এই আন্দোলন পরবর্তী এই নূতন বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত নূতন বাংলাদেশে সব মানুষকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সার্জিস আলম গতকাল ঈদের নামাজের পর এই সমস্ত কথাগুলো জাতির উদ্দেশ্যে বলেছেন। তো এখানে আমি সার্জিস আলমের কোনো বিরোধিতা করছি না, সার্জিস আলমের এই বক্তব্যের কোনো ক্রিটিসাইজ করতে আসেনি, আমরা একটু তথ্য সহকারে বিশ্লেষণ করতে এসেছি। সার্জিস আলম গতকাল এই যে কথাগুলো বলেছে তার মধ্যে দুটো বিশেষ শব্দ আছে। একটা হচ্ছে স্বৈরাচার বিরোধী, তারা দেশ থেকে স্বৈরাচারকে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছে। এবং দ্বিতীয় বিষয়, এই নূতন বাংলাদেশ, মানে আগে একরকম বাংলাদেশ ছিল, এখন সম্পূর্ণ একটা নূতন বাংলাদেশ তারা জাতিকে উপহার দিয়েছে। সুতরাং বেশি পুরনো না, গতকাল পবিত্র ঈদের দিনেই যা যা ঘটেছে সেরকম দুটো ঘটনা আমি তুলে নিয়ে এসেছি। এই দুটো ঘটনার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। আগেই বলছি, আমি সার্জিস আলমের কোনো বিরোধিতা করছি না, ক্রিটিসাইজও করছি না, আমরা তথ্যের সাথে খবরের সাথে বোঝার চেষ্টা করব যে সার্জিস আলম ভণ্ডামি করছে নাকি তিনি জাতির সঙ্গে প্রহসন করছে। তিনি যে বলছে স্বৈরাচারকে তারা বিদায় দিয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করব এই খবরের মাধ্যমে যে স্বৈরাচার অ্যাকচুয়ালি তারা বিদায় দিয়েছে নাকি তারা এখন দেশের ক্ষমতায় আসার স্বৈরাচার আরও বেশি জাঁকিয়ে বসেছে। আর দ্বিতীয় বিষয়, তারা যে এই নূতন বাংলাদেশ উপহারের কথা বলছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব গতকালকেরই দুটো ঘটনার মাধ্যমে। যে এই নূতন বাংলাদেশে মানুষ তো অনেক কিছু আশা করছে তাদের থেকে, কিন্তু মানুষের সেই আশানুরূপ নূতন বাংলাদেশ তৈরি হলো কি, নাকি মানুষ যা আশা করছে তার সম্পূর্ণ বিপরীত বিধ্বংসী একটি বাংলাদেশ তারা উপহার দিয়েছে জাতিকে। তারা যে নূতন বাংলাদেশের কথা বলছে সেই নূতন বাংলাদেশের বাস্তব চিত্রটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করব যে কি এই নূতন বাংলাদেশে আছে, এই নূতন বাংলাদেশের সমাজ ঠিক কেমন তৈরি হয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। সুতরাং ভিডিওর মোটিভটা আপনারা বুঝে গিয়েছেন যে স্বৈরাচার বিদায় নিয়েছে নাকি স্বৈরাচার আরও জাঁকিয়ে বসেছে, নূতন বাংলাদেশের চিত্রটা ঠিক কেমন, এই দুটো জিনিসই এই ভিডিও থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, স্বৈরাচার বলতে আমরা কি বুঝি? যে এমন একটা দল, এক কথায় যদি আমরা প্রকাশ করতে চাই যে স্বৈরাচার বিষয়টা কি, তাহলে সেটা এমন একটা দল যে দল সমস্ত ভিন্ন রাজনৈতিক দলের মতামতকে দাবিয়ে রাখে। এমন একটা দল, সে একমাত্র আর একমাত্র দেশকে শাসন করতে চায়, তার বিরোধী যত মত আছে, যত চেতনা আছে, চিন্তা আছে, কথা আছে, শব্দ আছে, সেগুলোকে সব গলা দাবিয়ে ধরতে চায়। একমাত্র আর একমাত্র তার দলের রাজনৈতিক ন্যারেটিভ ছাড়া অন্য কোনো বিষয়ে সেই দলটি সমাজে প্রতিষ্ঠিত রাখতে দেয় না। অন্য সমস্ত রাজনৈতিক দলকে একেবারে কচুকাটা করে পানিতে ভাসিয়ে দিতে চায়। এরই নাম স্বৈরাচার, তাই না? আমরা তো এটাই বুঝি, তাই না? সুতরাং আসুন, আওয়ামী লীগের উপরে কি হচ্ছে সে তো আমরা সকলেই জানি, কিন্তু কাল একটা পবিত্র দিনে আওয়ামী লীগের সাথে কি হয়েছে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর এই খবরটা আমি কেন বিশেষ নিয়ে এসেছি, কারণ এই খবরের মধ্যে একটা বিশেষ দিক আছে, আর সেটার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ নিধন কীভাবে চালাচ্ছে বর্তমান সরকার, বর্তমান ক্ষমতায় থাকা এই সার্জিস আলমেরা, যে বলছে যে আমরা স্বৈরাচারকে বিদায় দিয়েছি, কিন্তু তারা যে কত বড় স্বৈরাচার হয়ে উঠেছে এখন, সেটাই একটু বোঝার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ঘটনাটি আমি শুরু করছি একজন ব্যক্তির কাহিনী দিয়ে। রাজশাহীর পুঠিয়ায় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানোয়ার হোসেন বরাবরই তার পরিবার বিএনপির রাজনীতি করে। তিনি বিএনপি পরিবারের সন্তান, কিন্তু আওয়ামী লীগের সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজনে
তাকে আওয়ামী লীগের কিছু কর্মসূচিতে যোগ দিতে হতো। তিনি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এবার যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাই প্রতিষ্ঠানের প্রয়োজনে তাকে আওয়ামী লীগের কিছু কর্মসূচিতে যোগ দিতে হতো মাঝে মাঝে। আর এই অপরাধের জেরেই তিনি একজন বিএনপি পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ওই যে কিছু কিছু সময় তিনি আওয়ামী লীগের কোনো সভা বা কর্মসূচিতে যোগ দিয়েছে, এই সামান্য অপরাধের জেরেই 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর এই প্রধান শিক্ষক মানোয়ার হোসেনকে আত্মগোপনে চলে যেতে হয়। এরপর ঈদ উদযাপন করার জন্য গত রবিবার মানোয়ার হোসেন তিনি বাড়িতে ফেরেন। এবার এই তার বাড়িতে ফেরার ঘটনাটি রাতেই জানাজানি হয়ে যায়। এরপর সকালে যখন মানোয়ার হোসেন নামাজ পড়তে বের হয়, সঙ্গে সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঈদগাহেই তার উপরে হামলার পরিকল্পনা করতে শুরু করে। এবার কোনো রকমে তিনি বেঁচে যান ওই তাদের পরিকল্পনা থেকে, কিন্তু তাকে নাগালে না পেয়ে এই বিএনপির দুষ্কৃতীরা, হামলাকারীরা তার পক্ষের লোকজনের 4টে বাড়ি, একটা দোকানঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এছাড়া তার পক্ষের 4 জন আহত হয়েছেন। এখন শিক্ষক মানোয়ার হোসেন জানিয়েছেন তিনি কোনো রকমে বাড়িতে পালিয়েছিলেন, কিন্তু বাড়ির জানালা দরজা ভাঙচুর করা হয়েছে। এবার কারা হামলা চালিয়েছে? এখানে হামলা চালিয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলামের 2 ছেলের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তাহলে প্রথম বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। সার্জিস আলম সহ এই যত রকমের দেশপ্রেমিক মানুষেরা এখন সামনে এসেছে এবং স্বৈরাচার এই একটা চকলেট বিক্রি করে তারা যে তাদের রাজনীতি চমকাচ্ছে এবং একেবারে রাস্তার ভিখারি থেকে আজ অট্টালিকার মালিক হয়ে উঠেছে, এই একটা চকলেটের বিনিময়ে স্বৈরাচার, সেটা আসলেই কতটা সত্য এবং বর্তমান পরিস্থিতি কি একটু বুঝে দেখুন। একজন বিএনপি পরিবারের সন্তান, সে আওয়ামী লীগ আমলে প্রধান শিক্ষক হওয়ার কারণে প্রতিষ্ঠানের স্বার্থে আওয়ামী লীগের কিছু কর্মসূচিতে কয়েকবার সে যোগ দিয়েছিল। এই কারণেই তাকে 5ই আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যেতে হয়েছে। এবং ঈদের মতো একটা পবিত্র দিনে, যে দিনে আমি হিন্দু হয়ে যতটা জানি, যে দিনে সকল রকম হিংসার মতো যত নেতিবাচক কাজ আছে, অন্তত এই একটা দিনে সেই সমস্ত রকম নেতিবাজ কাজ থেকে আল্লাহর ভয়ে সকল মুসল্লি দূরে থাকে। এই একটা দিনে সবাই সবার হিংসা, রাগ, ক্ষোভ এগুলোকে ভুলে গিয়ে একে অপরকে গলা জড়িয়ে ধরে। আমি তো এমনও দেখেছি, শুনেছি যে শত্রু পর্যন্তও গতকাল ঈদের মতো একটা দিনে আপন হয়ে যায়। সব শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব শুরু হয় গতকালকের ওই পবিত্র দিন থেকে। কিন্তু সেই দিনে আমরা কি দেখলাম? শুধুমাত্র বিএনপির কর্মী, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের কয়েকটি, তিনি আওয়ামী লীগ করেন এমন নয়, প্রতিষ্ঠানের স্বার্থে আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই তাকে আত্মগোপনে চলে যেতে হয়েছে। এবং ওই ঈদের পবিত্র দিনে তার বাড়িঘর সহ তার যে আর সহযোগী, মানে তার সাপোর্টে যারা ছিল 2-4 জন, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি দোকান লুটপাট করা হয়েছে। গতকাল ঈদের দিনে, ওই পবিত্র দিনে লুটপাট, ভাঙচুর, মারধর এইসবগুলো করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ওই ব্যক্তি আওয়ামী লীগের কর্মসূচিতে কয়েকবার যোগ দিয়েছিল। এবার বলুন, স্বৈরাচারের লক্ষণ এখানে দেখা যাচ্ছে না? যাচ্ছে না। এতে আমরা তো বুঝতে পারছি যে আওয়ামী লীগ নামক একটা দলকে, আওয়ামী লীগ ছেড়ে দিন, যে কোনো একটা দলকে, দলের নীতিকে, দলের পরিচয়কে একেবারে দমন করার জন্য দেশের কোনো একটি শক্তি কতটা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাহলে এটার নাম কি স্বৈরাচার নয়? হয়তো সেই শক্তিটি এখন শুধুমাত্র আওয়ামী লীগের উপরে এই দমন পীড়ন চালাচ্ছে, কিন্তু কাল তারা যখন আরও শক্তিশালী হয়ে উঠবে, তখন আওয়ামী লীগ বাদ দিন, আওয়ামী লীগ বাদে আর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরেও এই একই কাণ্ড ঘটাবে না, এর কি গ্যারেন্টি আছে? তারা তো এখনো ক্ষমতায় আসেনি।
রাস্তায় বার হলেই কিছু কিছু জায়গায় মারধরের শিকার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা একটি রাজনৈতিক দলের উপরে এইভাবে দমন পীড়ন চালাচ্ছে। এবং আগামী দিনে তারা যখন আরও ক্ষমতাশালী হয়ে যাবে, ক্ষমতার লোভ তাদের যখন আরও জাঁকিয়ে বসবে, তখন তারা আরও যে বাদবাকি দলগুলো আছে তাদের উপরেও এই একই অত্যাচার, নির্যাতন, দমন পীড়ন চালাবে, এ তো আমরা স্পষ্ট বুঝতে পারছি। সুতরাং এবার আপনারাই বলুন, স্বৈরাচার বিদায় নিয়েছে নাকি স্বৈরাচার আরও জাঁকিয়ে বসেছে? এবার আসুন পরবর্তী বিষয়ে। তারা যে নূতন বাংলাদেশ উপহার দিতে চেয়েছে জাতিকে, সেই নূতন বাংলাদেশের একটা চিত্র এই একটি খবরের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই নূতন বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা আসলে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। মানুষ কেউ খারাপ হয় না, আমি আপনি খারাপ নই। আমার জন্ম কোথায় হয়েছে, আপনার জন্ম কোথায় হয়েছে, আপনার পরওয়ারিশ কিভাবে হয়েছে, আমার পরওয়ারিশ কিভাবে হয়েছে, এর উপরেই নির্ভর করে আপনি এখন কীরকম মানসিকতার মানুষ, আপনার মন প্রাণ কীরকম এবং আমার মন প্রাণ কীরকম। বাংলাদেশের মানুষ কেউ খারাপ না। বাংলাদেশে যখন যেরকম সমাজ ব্যবস্থা থাকে সেই অনুরূপ মানুষের মানসিকতা বিল্ড আপ হয়। সুতরাং বর্তমানে দেশের সমাজ ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে আছে, যেভাবে পরিচালিত হচ্ছে, সেই অনুযায়ী ধীরে ধীরে মানুষের মাইন্ডসেট বদলাচ্ছে, মানুষের মাইন্ডসেট তৈরি হচ্ছে। আসুন গতকালকের এই খবরটি একটু দেখুন। নরসিংদীতে মোটর সাইকেলে অটোরিকশার ধাক্কার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলেসহ 4 জনকে একসঙ্গে, আমি শব্দগুলো মুখে উচ্চারণ করছি না গাইডলাইন্সের কারণে ইউটিউবে, 4 জনকে একসঙ্গে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজনকে চেষ্টা করা হয়েছে। গতকাল সোমবার ঈদের দিনে দুপুরে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে শত শত মানুষের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আসছি এখন স্থানীয় লোকজনের সূত্রে যা জানতে পারছি যে দুপুরে হেমেন্দ্র সাহার মোড় এলাকা পার হওয়ার সময় এক মোটর সাইকেলের পিছনে হালকা একটু ধাক্কা লাগে একটি অটোরিকশার। এই সময় মোটর সাইকেল আরোহী সঙ্গে অটোরিকশা চালক ওই রমজান মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি, মারধরের ঘটনা ঘটে। এরপর ওই মোটর সাইকেল আরোহী ফোন করে একদল লোককে ডেকে আনেন। তারা এসেই সঙ্গে সঙ্গে ওই দেশীয় এই যে জিনিসগুলো আছে, দেশীয় আমি উচ্চারণ করছি না, এখানে 4-5টা শব্দ লেখা রয়েছে, দেশীয় এই যে জিনিসগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো বের করে ওই অটো চালককে এলো পাতারি শুরু করে দেয়। বাধা দিতে গেলে অটো চালকের ছেলে এবং তার সাথে থাকা আর এক যুবক, এই 2 যুবককেও করা হয়। 4 জন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ওখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে পৌঁছে দেন। তো এই হচ্ছে সমাজ ব্যবস্থা বর্তমানে এই সার্জিস আলমরা তৈরি করে দিয়েছে, যেখানে একটা মোটর সাইকেলের পিছনে একটা অটোরিকশার সামান্য একটু ধাক্কা লেগেছে, এরকম একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ বা কারা বা একদল মানুষ সঙ্গে সঙ্গে এসে দেশীয় ওই সব বের করে সকলের সামনে, শত শত মানুষের সামনে গতকাল ঈদের মতো একটা দিনে চৌরাস্তায় দাঁড়িয়ে এই সব দেশীয় জিনিসগুলো বের করে 3-4 জন মানুষকে যদি এরকম করতে পারে, তাহলে একবার ভেবে দেখুন। আমি এই মানুষগুলোর দোষ দিচ্ছি না, বর্তমান সমাজের পরিস্থিতি কি তার উপরেই নির্ভর করে এই মানুষগুলোর অ্যাকশন তৈরি হয়েছে। গতকাল সমাজে কোনো আইন শৃঙ্খলা নেই, সমাজে কোনো বিচার ব্যবস্থা নেই, সেই জন্যই তো এত সহজে এই মানুষগুলো এইভাবে তাদের রূপ ধারণ করতে পেরেছে, তাই না? তো এই হচ্ছে নূতন বাংলাদেশের পরিচয়, যেখানে একটা অটোরিকশা মোটর সাইকেলের পিছনে টুক করে একটু ধাক্কা লাগাতে ঈদের মতো দিনে শুরু হয়ে যাচ্ছে। অন্য দিন হলে ভাই তবু একটা মেনে নেওয়া যায়, কিন্তু ঈদের মতো দিনে মানুষ এত হিংস্র। আহারে বাংলাদেশ, লজ্জিত আমি নিজে যে আমি বাংলাদেশের খবর কভার করি।
নিজেকে সত্যি একটা মনে হচ্ছে যে আমি কি করছি, কোন দেশের খবরের উপরে কাজ করি আমি বাধ্য, কারণ আমার দর্শকরা এই হিসাবেই আমাকে জানে, এই কাজের জন্যই আমাকে ভালোবাসে, তাই করতে আমি বাধ্য। কিন্তু সত্যিই আমি লজ্জিত, এ কোন জাতিকে দেখছি ভাই। আমি একটা হিন্দু ছেলে হয়ে ঈদের মতো দিনে কত কিছু ভাবি যে সত্যি কত পবিত্র একটা দিন, দেখো মানুষের মুখে মুখে কীরকম হাসি, মানে একটা চড় মারলেও হয়তো তাকে সালাম আলাইকুম বলে চলে যাবে মানুষ, যে যা করেছো ঠিক আছে, কালকে দেখা যাবে, আজকে কিছু হবে না। কিন্তু সেই ঈদের মতো একটা দিনে এই জাতি কি করছে? সুতরাং এখানে মানুষের কোনো ভুল নেই, অন্যায় নেই। যদি এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয় যেখানে চোর, ডাকাত, খুনি, আসামি, রেপিস্ট এরা ধরা পড়লেই 1 থেকে 2 দিনের মধ্যে জামিন পেয়ে যায়, এ তো গত পরশু দিনে এই খবরটা করেছি। গত 1 মাসে কয়েক শত ডাকাত, খুনি, রেপিস্ট পুলিশ ধরেছে এবং তার পরের দিনই আদালত থেকে এই সমস্ত কুখ্যাত আসামিরা জামিন নিয়ে বেরিয়ে আসছে। সমাজের আইন ব্যবস্থা যদি এরকম তৈরি হয় তাহলে সেই সমাজে অপরাধ বাড়বে কি বাড়বে না? আরে অপরাধ বাড়া তো ছেড়ে দিন, এরকম তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের বৃহৎ কাণ্ড ঘটবে কি ঘটবে না? ঘটবে তো, তাই না? তো সেটাই হচ্ছে, এখানে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। তো দর্শক, ভিডিওটা আর বেশি লম্বা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি আশা করি যে বিষয়টি আমি তুলে ধরতে চেয়েছি এই জাতির সামনে, বোঝাতে চেয়েছি, দেখাতে চেয়েছি এই জাতিকে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। আমি কোনো এখানে হিংসা ছড়াতে আসেনি, আমার কোনো লাভ নেই এই সার্জিসদের বদনাম করে। আমি শুধু এতটুকু চেষ্টা করেছি, বাস্তব কি, নূতন বাংলাদেশ বলে যারা হাঁকছে, যে পাকিস্তানিরা হাঁকছে, তারা কোন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে চাইছে আপনারা বিচার করে দেখুন। এবং স্বৈরাচার হাঁটানোর নামে তারা যে নীতি নিয়ে দেশ পরিচালনা করছে, সেই নীতির পিছনে কত বড় স্বৈরাচার আছে সেটা এখন অল্প হলেও আগামীতে আমরা ব্যাপকভাবে দেখতে পাবো, এবং তখন হয়তো আর কিছু করার থাকবে না। তাই ভিডিওটিকে দয়া করে আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ভিডিওটিকে শেয়ার করুন আরও হাজারো মানুষের কাছে, পৌঁছে দিন এই আওয়াজটিকে। যদি আপনি সত্যিই চেয়ে থাকেন যে দেশটাকে শেষ হতে দেব না, তাহলে এই প্রতিবাদগুলো পৌঁছে দিন হাজারো মানুষের কাছে, যাতে মানুষ বুঝতে পারে আরও একটু পরিষ্কারভাবে। ধন্যবাদ আপনাদের সকলকে। যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।